মিয়া রাজনীতি। আসামের রাজনৈতিক প্রেক্ষাপটে এই শব্দটা বেশ পরিচিত, তাই না? কিন্তু এর আসল মানেটা ঠিক কি? আসুন আজকের এই আলোচনায় আমরা একটা অনলাইন মন্তব্যের উপর ভিত্তি করে পুরো বিষয়টা একটু সহজ করে বোঝার চেষ্টা করি। তো মূল প্রশ্নটা হলো, আসামের এই মিয়া রাজনীতি জিনিসটা আসলে কি? চলুন এর উত্তরটাই খুঁজে বের করা যাক। দেখুন, যে কোনো কিছু নিয়ে কথা বলার আগে সবচেয়ে জরুরি হল মূল শব্দটা বোঝা। তাই চলুন সবার আগে জেনে নিই এই মিয়া শব্দটার মানে কি, আর রাজনীতির ময়দানে এটা কিভাবে ব্যবহার করা হচ্ছে। মানে আসামের রাজনীতির যখন কথা হয় তখন মিয়া বলতে সাধারণত সেই বাংলাভাষী মুসলিমদের বোঝানো হয় যাদের শেকড় আজকের বাংলাদেশে। এই ব্যাপারটা মাথায় রাখা কিন্তু খুব জরুরি, কারণ আমাদের পুরো আলোচনাটা এটার উপরই দাঁড়িয়ে আছে। যে অনলাইন মন্তব্যটা নিয়ে আমরা কথা বলছি সেখানে কিন্তু সরাসরি রাজ্যের যিনি প্রধান মানে মুখ্যমন্ত্রীর দিকেই আঙুল তোলা হয়েছে। বলা হচ্ছে যে তিনি নাকি এই বিশেষ জনগোষ্ঠীকে নিয়ে একটা রাজনৈতিক চাল চালছেন, আর সেখান থেকেই বিতর্কের শুরু। আচ্ছা, তাহলে প্রশ্ন আসে যে এই যে এত বিতর্ক, এর গোড়াটা কোথায়? চলুন দেখা যাক যেখান থেকে আমরা তথ্যটা নিয়েছি সেখানে এর উৎস হিসাবে কি বলা হচ্ছে। দেখুন, ওই সোর্সের মূল দাবিটা বেশ পরিষ্কার। ১ নম্বর, বলা হচ্ছে যে এই রাজনীতিক সমস্যার একেবারে কেন্দ্রে আছে বাংলাদেশ থেকে আসা অভিবাসন। ২ নম্বর, এটাকে কোনো নতুন সমস্যা বলা হচ্ছে না, বরং একটা অনেক পুরনো সমস্যা হিসেবে দেখানো হচ্ছে। আর ৩ নম্বর, এর প্রভাব নাকি আসামের একটা দুটো নয়, অনেকগুলো জেলাতেই পড়েছে। কিন্তু এখানে একটা বিরাট বাস্তব সমস্যার কথাও বলা হয়েছে। ওই বক্তার মতে আসল সমস্যাটা হলো পরিচয় যাচাই করা, মানে কে বৈধ নাগরিক আর কে নয়, এটা বের করার কাজটাই নাকি প্রায় অসম্ভব একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ব্যাপারটা কিন্তু আর শুধু আসামের ভেতর আটকে নেই। ওই সোর্স বলছে এটা এখন একটা জাতীয় নিরাপত্তার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। চলুন দেখি কিভাবে একটা রাজ্যের বিষয় জাতীয় স্তরে পৌঁছে গেল। এখানেই দেখুন ব্যাপারটা কিভাবে মোড় নিচ্ছে। যেটা ছিল একটা রাজ্যের স্থানীয় রাজনীতির বিষয়, সেটাকে একেবারে জাতীয় নিরাপত্তার পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে। আর যেই মুহূর্তে জাতীয় নিরাপত্তার প্রশ্ন ওঠে, তখন তো আর দায়টা শুধু রাজ্যের থাকে না, চলে যায় সোজা কেন্দ্রের হাতে। এমনকি এখানে বিদেশি রাষ্ট্র আর দেশের বড় বড় এজেন্সিগুলোর কথাও টেনে আনা হচ্ছে। আর এখানেই কিন্তু শেষ না। ওই বক্তা বিষয়টাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছেন, একেবারে আন্তর্জাতিক পর্যায়ে। তার কথায় শুধু বাংলাদেশ না, পাকিস্তানের নাম উঠে এসেছে। ভাবুন একবার, এতে করে পুরো বিষয়টা একটা অন্য ভূরাজনৈতিক মাত্রা পেয়ে যাচ্ছে। তো যে কোনো রাজনৈতিক খেলায় তো প্লেয়ার থাকে, তাই না? এখানে প্লেয়ার হলো রাজনৈতিক দলগুলো। চলুন দেখি এই ব্যাপারে প্রধান দলগুলোকে নিয়ে ওই সোর্সে কি বলা হয়েছে। ওই সোর্সের বক্তব্য অনুযায়ী এই ইস্যুতে কোনো দলই আসলে ধোঁয়া তুলসী পাতা নয়। একদিকে যেমন বলা হচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় মানে হোম মিনিস্ট্রি সবকিছু জেনে শুনেও চুপ করে আছে, ঠিক তেমনি কংগ্রেসকেও এই পরিস্থিতির জন্য দায়ী করা হচ্ছে, মানে কাউকে ছাড়া হচ্ছে না। এত সব আলোচনার পর ওই সোর্স থেকে একটা বেশ চমকে দেওয়ার মতো মূল্যায়ন এসছে। চলুন শুনি এই পুরো বিষয়টা কি শেষমেশ কী নামে ডাকা হচ্ছে। সরাসরি বক্তার মুখ থেকে যা শোনা গেছে তা হল ফুল কমেডি। ফুল কমেডি, হ্যাঁ ঠিকই শুনছেন, মাত্র এই দুটো শব্দ, আর এটাই নাকি পুরো রাজনৈতিক পরিস্থিতির আসল চেহারা। এই কমেডি কথাটা কিন্তু শুধু হাসির জন্য বলা হয়নি, এর পেছনে একটা মারাত্মক অভিযোগ আছে। বক্তা আসলে বলতে চাইছেন যা কিছু হচ্ছে পুরোটাই একটা সাজানো নাটক, একটা কমেডি শো, যার আড়ালে আসল সমস্যাগুলো, যেমন ধরুন অভিবাসন বা পরিচয় যাচাই, সেগুলোকে একেবারে চাপা দিয়ে দেওয়া হচ্ছে। তাহলে পুরো আলোচনা শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। ওই সোর্সের কথা যদি সত্যি হয় আর রাজনীতি যদি সত্যি একটা নাটকের মঞ্চ হয়ে ওঠে, তাহলে আমাদের ভাবতে হবে এই নাটকের আসল দর্শক কারা, আর কারাই বা এই অভিনয় থেকে লাভবান হচ্ছে।